এ রাজ্যের শিক্ষক কর্মচারী যারা আছেন এবং অবশ্যই যারা অবসরপ্রাপ্ত আছেন, পেনশনাররা যারা আছেন এবং অনিয়মিত কর্মচারী যারা আছেন, তারা মন দিয়ে কথাগুলো শুনবেন। রাজ্যে আপনারা কতদিন ধরে বঞ্চিত? প্রথমত, আপনারা কোন সরকারের আমলে একেবারে পাওনাগণ্ডি হিসাবে সব কিছু পেয়ে গেছেন, অর্থাৎ পাওনাকড়ি হিসাবে একেবারে আপনাদেরকে বঞ্চিত করা হয়নি? কোন সরকারের আমলে আপনাদের অধিকারকে সত্যি অর্থে খর্ব করা হয়নি? আপনাদের যা পাওনা রয়েছে, যা অধিকার রয়েছে, আপনারা ভোগ করতে পারেন। এই উত্তরগুলো আপনাদের কাছ থেকে যখন আমরা আশা করি, তখন কোনো কর্মচারী সংগঠন সঠিকভাবে তার ব্যাখ্যা দেয় না। কারণ এ রাজ্যে শিক্ষক কর্মচারীর যে সংগঠনগুলো রয়েছে, তারা কোনো না কোনোভাবে হয় এ আমল নতবা সেই আমল তারা সরকারের শাসকের সঙ্গে আছে এবং থাকে, অর্থাৎ শাসকের হয়ে কথা বলে, সরকারের হয়ে কথা বলে। কর্মচারীর স্বার্থে কতজন কর্মচারী নেতা আছেন সাহস নিয়ে কথা বলতে পারেন, এটা এই রাজ্যে বিরল কিংবা দুর্লভ বস্তু। এ কথাগুলো বলছি এই কারণে, আপনি ধরে নিন যে আপনি 70-এর দশকের কথা বলছেন। আপনি ধরে নিন যে সেই সময়ে এই রাজ্যের বুকে যে দুর্বার কর্মচারী আন্দোলন হয়েছে, তাকে কেন্দ্র করে আপনি বিশাল কিছু কথা বলতে পারেন। এবং এই রাজ্যের যারা সত্যি অর্থে কিংবদন্তি কর্মচারী নেতৃত্ব যারা ছিলেন, ঠিক সেই আমলে তাদের উত্তরসূরি যারা আজ আছেন, তারা কতজন আছেন শিক্ষক কর্মচারীদের জন্য কথাগুলো খুব সাহস করে সত্যি সত্যি বলতে পারেন? আমি আপাতত কাউকে ছোট বড় করছি না, সকলেই কর্মচারী নেতৃত্ব। হয়তো আপনাদের যারা গুরু, আপনাদের যারা এই সময়ের মধ্যে আপনি বা আপনারা যাদের আদর্শকে পুঁজি করে এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের জন্য রাস্তায় নেমে কথা বলছেন কিংবা কোনো আয়োজনে কথা বলছেন, সত্যি সত্যি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আপনি সত্যি করে বলছেন? আপনার উত্তরসূরিরা যে তেজি ভাষায়, যে তেজি ভূমিকায় এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের স্বার্থে কথা বলেছেন, হয়তো সেটা সম্ভব হয়নি। এবং আরও সম্ভব হয়নি যারা রাজনৈতিক দলের যারা আছেন, তারা আমার কথাগুলো শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন। আপনারা প্রত্যেকেই বলবেন, আপনারা প্রত্যেকে স্বীকার করবেন যে শাসকে হয়ে যে কথাগুলো বলা সম্ভব, বিরোধী শিবিরে তার চেয়ে বেশি বলা সম্ভব। অর্থাৎ বিরোধী দলে থাকার সময় এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের পাওনাগণ্ডা মিটিয়ে দিতে যে সমস্ত বড় বড় কথাগুলো আপনারা বলা যেতে পারে বিশাল প্রতিশ্রুতি দেন, সেদিক থেকে আপনারা শাসকে বসে সে কথাগুলো রাখতে পারেন না। আজকে যারা বামফ্রন্টের বিভিন্ন নেতৃত্ব আছেন, তারা যে সুরে বা কিংবা বলতে পারেন, সমন্বয়পন্থী কর্মচারী নেতৃত্ব যারা যে সুরে কথা বলেন, তারা নিশ্চয়ই 2018 সালের আগে সেই সুরে কথা বলতে পারেননি। আজ যারা শাসকের হয়ে টিআরকেএস হোক বা অন্যান্য যে সংগঠনগুলো হোক, তারা যে সুরে আজ কথা বলছেন, ঠিক সেই সুরে বামফ্রন্ট সরকার থাকার সময় আরো তেজি সুরে তারা কথা বলেছিলেন। কারণ একটাই, সুর চড়াতে হবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। কর্মচারীদের স্বার্থ নিয়ে কতজন কথা বলেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, বল। আমি বলছিলাম যে ত্রিপুরা রাজ্যের যে ডিডাব্লিউএস এর যে পাম্প অপারেটররা রয়েছে, হ্যাঁ, তাদের প্রায় বাম আমল জামানা যেরকম আছিল, সেম তখন নতুন জামানাতেও এইরকমই কষ্ট ভুগছে। কিন্তু তাদেরকে নিয়ে মানে কোন সংগঠনই কথা বলে না। তারা যে দুঃখে আছে বা সুখে আছে তারও কোনো পাত্তা নেই। হ্যাঁ, তো আমি এখন যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে ডিডাব্লিউএস এর যে বাম অপারেটররা আছে তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য। নমস্কার। আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটি কথা বলি। এ রাজ্যে শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ব্যাখ্যা হয়েছে। শুধু এতটুকু বলা যে যারা অনিয়মিত কর্মচারী আছেন, তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত আদৌ সরকার নিতে পেরেছে কি, নেবে কি, এ প্রশ্ন উঠতে শুরু করেছে। কেউ কেউ বলছিলেন যে বামফ্রন্ট সরকারের সময়ে 10 বছর ঠিক তখন যারা চাকরি করতেন অনিয়মিত কর্মচারীদের সুযোগ ছিল, এবং 2018 সালের পর এই সুযোগ নেই, কারণ সার্কুলার জারি করে সেই সুযোগটাই বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার, এই অভিযোগ রয়েছে। এবং কেউ কেউ বলবেন যে বিজেপি সরকার আসার আগে 2018 সালের আগে
যে ভীষণ ডকুমেন্ট ছিল তাতে স্পষ্ট কয়েকটি প্রতিশ্রুতির ক্ষেত্রে অনিয়মিত কর্মচারীদের প্রতিশ্রুতির কথাও ছিল। আমরা কয়েকটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই দৃশ্যগুলোতে অবশ্যই আপনারা দেখছেন যে প্রত্যেক কর্মচারী সংগঠনের আয়োজনে নেতা মন্ত্রী প্রত্যেকে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি টেলিগ্রাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। দেখুন, কর্মচারীদের সাথে যে কথা বলা, আমরা দেখছিলাম বিগত সরকারের আমলে সমরদেব সম্ভবত তার নাম, উনি বড় বড় বুলেটিন দিত যে কর্মচারীরা এই দিতে হবে, সেই দিতে হবে, যেমন জিএ দিতে হবে, তার প্রাপ্য দিতে হবে, মিলা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ইয়া করতো। কিন্তু দেখা গেল যখন বিজেপি সরকার আইলো, সরকারের স্বাগত জানাইয়া উনি বিজেপি লেজ ধরি হইয়া গেল। যখন বিজেপি সরকার আবার পরে যখন ডিএ সম্বন্ধে উনি মুখ দিয়ে একটা কথাও বলা হয় না। আপনারা মিডিয়ার একদিন প্রশ্ন করছিলেন যে 20% ডিএ পাওয়াতে আপনারা কি জানাইবেন, বলছে সরকারকে অভিনন্দন জানাবো, আর আমরা আস্তে আস্তে সমস্ত কিছুই দেওয়ার চেষ্টা করব, আমরা আবেদন রাখবো। কিন্তু আজও এই সমরের বিরুদ্ধে সম্বন্ধে আজও তাকে মুখ থেকে কোনো কথা কুলবৈত্যা রাখছে মুখে। ওনার মতো নেতা থাকলে পরে আসলে কর্মচারীরা সর্বনাশ হইব। ওনার মতো বেলজ্জর কর্মচারী নেতা থাকলে, যিনি উনি কর্মচারীর মাথা বিক্রি করে খাওয়ার জন্য এই শাসক দলের রেজগিয়া ধরছে, এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? আমরা কয়েকটি বিষয় আপনাদের কাছে বরাবরই বলি, আপনারাও সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হন, এবং সেটা হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। আজকে কয়েকটি দৃশ্য দেখছেন। কয়েকদিন আগে টিএসসিসির তরফে সাংবাদিক সম্মেলন ছিল। আমরা বেশ কয়েকটি কর্মচারী ইস্যুতে কর্মচারী নেতৃত্বের বক্তব্য শুনব। ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে। ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন। আমাদের একটাই দাবি, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করা সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে। দীর্ঘদিন ধরে, কয়েক দশক ধরে এই রাজ্যে 30,000 অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন, কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন। তাদের চাকরি নিয়মিতকরণ করা হয়নি। অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন। এই কনভেনশন থেকে যারা মূল দাবি, 30 জুলাই 2018 সনে রাজ্য সরকার ভয়ঙ্কর সার্কুলার জারি করেছে, সর্বনাশ সার্কুলার। এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে। আমাদের দাবি, অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে। 2007-8 সন থেকে যে স্কিম চালু ছিল, যেই স্কিমে 10 বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো, সেই স্কিম এই সরকার গত 30 জুলাই 2018-তে বাতিল করেছে। আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, এককালীন অনুদান দিতে হবে এবং আংশিক সময়ের কর্মীদের নিয়মিতকরণ করা, ডিআরডব্লিউ করার যে স্কিম চালু ছিল সেটা আবার পুনরায় চালু করতে হবে। এই মূল দাবিগুলো নিয়ে আজকে এখানে কনভেনশনে আমরা মিলিত হয়েছে। ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা দলমত নির্বিশেষে এখান থেকে রাজ্য সরকারের কাছে দাবিগুলো রাখা হবে। যদি দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামী 4 জানুয়ারি আগরতলা শহরে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা ঐতিহাসিক ধর্ণা সমাবেশ সংগঠিত করবেন।
আমরা আশা করব রাজ্য সরকার অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারীর প্রতি তারা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, তারা তাদের ন্যায্য দাবি পূরণ করবেন এবং জুলাই 18 সার্কুলার প্রত্যাহার করবেন। যদি প্রত্যাহার না করেন, যদি দাবি পূরণ না করেন, তবে অনিয়মিত কর্মচারীরা বাধ্য হবেন রুটি স্বার্থে, নিজেদের ন্যায্য পাওনার স্বার্থে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে। তারই প্রস্তুতিতে আজকের এই সমাবেশ, এই কনভেনশন। কবে থেকে আপনাদের এই সংগঠনে আত্মপ্রকাশ? এই সংগঠন আমরা দীর্ঘদিন ধরে দেখছি, গত 7 বছর ধরে এই রাজ্যে অনিয়মিত কর্মচারীদের কথা বলার কেউ নেই। এই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা মুখ বুঝে প্রতিদিন দায়ী দায়িত্ব পালন করছেন, আর মাসের শেষে 10,000 8,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছে। নমস্কার, কে বলছেন? 7 বছর ধরে দেখছি এখানে তাদের আমি হ্যাঁ, রাজ্যে একটা বাটপার সরকার চলছে, বাটপারামি করে কতদিন থাকবে ওরা? ওরা তো বাটপারামি করে বেশি দিন থাকতে পারবে না, মেয়াদ শেষ হতে চলছে। অনিয়মিত কর্মচারীদের কি হাল দেখুন তো, 60 বছর হলে খালি হাতে বাড়িতে। আসলে কি সবাই তো স্বপ্ন দেখেছিল, বড় বড় স্বপ্ন দেখিয়েছিল অনিয়মিত কর্মচারীদের। এখন বুঝছে ওরা 7 বছর অপেক্ষা করেছে, এখন ঘরে থাকবো না কেউ, সবাই আন্দোলনে নামার প্রস্তুতি চলছে। নমস্কার। আমরা শুনবো রাজ্যের অনিয়মিত কর্মচারীদের নিয়ে কি বলছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। এদের তাদের হয়ে কথা বলার কেউ নেই। তা এই কারণে গত 4 ডিসেম্বর আমরা আগরতলা শহরে স্টুডেন্ট সেলতমে রাজ্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করি। এই মঞ্চের একটাই উদ্দেশ্য, এখানে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীরা জড়ো হয়েছেন, একটাই উদ্দেশ্য তাদের হক আদায় করা। অনিয়মিত কর্মচারীরা অমানবিক জীবনযাপন করছেন, তাদের প্রতি নিষ্ঠুরতা দেখাচ্ছে সরকার। এই নিষ্ঠুরতার অবসান চাই, তাদের মর্যাদা চাই, তাদের প্রাপ্য অধিকার চাই। তার জন্য এই লড়াই, এই কনভেনশন, এই নতুন সংগঠন করা হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, অনিয়মিত কর্মচারী 30,000 অনিয়মিত কর্মচারী, তাদের স্বার্থ রক্ষা করা। তার জন্যই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করা হয়েছে গত 4 ডিসেম্বর। আজকে রাজ্যভিত্তিক কনভেনশন ব্যাপক সারা আমরা লক্ষ্য করছি। আমরা এই কনভেনশন থেকে সিদ্ধান্ত নেব আগামী আন্দোলনের কর্মসূচি। জানুয়ারি মাস থেকেই অনিয়মিত কর্মচারীরা তাদের অধিকার অর্জনের জন্য রাস্তায় নেমে লড়াই করবেন। এই ঘোষণা, এই কনভেনশন থেকে আমরা সবাই 6-7 বছর যাবত ওরা এই বঞ্চিত। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। গত 7 বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। তার অনেকেই অবসরে গেছেন, কাঁদতে কাঁদতে গেছেন, চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে। এই বঞ্চনা, এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আমরা 7 বছর অপেক্ষা করেছি। আমরা আশা করেছিলাম সরকার 30 জুলাই যে সার্কুলার বাতিল করেছে, আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধির উদয় হবে, আবার সার্কুলার জারি করবে, 2007-এর স্কিম পুনরায় চালু করবে। কিন্তু সরকার 7 বছর এটা করলো না। আমরা সরকারকে অনেক সময় দিয়েছি, আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে আজকে এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমবেত হয়েছেন, দলমত নির্বিশেষে। এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে, তার আগের সরকারের আমলে কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি ধর্নায় বসেছে ওরা। আমি কোন সরকার আগের সরকারের স্কিম ছিল, আমরা সরকার বুঝি না। 2007-8-এ সরকারের স্কিম করেছিল, তখন 10 বছর হলে পরে নিয়মিতকরণ করার দাবি করা যেত, আদালতে মামলা করা যেত। আর এই সরকার এসে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য 2018 সার্কুলার জারি করছে, এখন মামলা করা যায় না। বামফ্রন্ট আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর হওয়ার পর নিয়মিতকরণ না হলে আদালতে গিয়ে নিয়মিতকরণ হতো। আমি মামলা করেছি, 300-400 অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে, কারণ স্কিম ছিল, সরকারের সার্কুলার ছিল। আমরা আদালতে গিয়ে নমস্কার, কে বলছেন? নীতি হচ্ছে 10 বছর হলে রেগুলার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, নমস্কার। কথা বলুন। হ্যাঁ, আমি একজন টেট শিক্ষক। খুব হতাশার সুরে বলতে হচ্ছে, আসলে আমরা ভালো নেই। অন্যায় ফিক্স পে কথা যাত্রা করলে এক প্রকার দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে আমাদের। তারপর আছে বিয়ে বঞ্চনা, আছে ওপিএস বঞ্চনা। তাদের দিয়ে শিক্ষা বিপ্লব চাইছেন সরকার, এনইপি এর সার্থক বাস্তবায়ন চাইছেন, তাদেরকে কিনা বঞ্চনার গহীন অন্ধকারে রাখছে। আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় সরকার বাহাদুরের কাছে দাবি জানাচ্ছি, যেন রাষ্ট্রপতি সরকার আমাদের দিকে তাকান, আমাদের যে ন্যায্য দাবি দেওয়া গুলো আছে সেগুলো পূরণ করেন। নমস্কার।
রেগুলার করবে, তমুক অমুককে করেছে আমাকে করেনি, তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো। এখন কি হয়েছে, আদালতে যাওয়ার রাস্তাটা কেড়ে নিয়েছে এই সরকার। এটা হচ্ছে পার্থক্য। 7 বছর ধরে খালি বঞ্চনা, বিশ্বাস ভঙ্গ করেছে আমাদের সাথে। তাই আমরা সরকার বুঝি না, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। আমাদের ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কিছু কর্মসূচিতে যোগদান করার জন্য ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সহসভাপতি মাননীয় মহেন্দ্র প্রসাদ সিংজি এবং রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের প্রভারী উন্নিকৃষ্ণান উন্নীনাথনজি, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সভাপতি বিপিন ডুগরাজি এবং সাধারণ সম্পাদক বিষ্ণুপ্রসাদ বর্মাজি রাজ্যে 5 দিনের প্রবাসে এসেছেন। গত 12 তারিখ আমাদের রাজ্য কর্মচারী সংঘের অফিস বিয়ারার্স এবং কিছু পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে রাজ্যের কর্মচারীদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়েছেন। 13 তারিখ সাবরুমে কার্য সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 14-15 ভগৎ সিং যুব আবাসে 2 দিনের অভ্যাসবর্গ অনুষ্ঠিত হয়েছে। অভ্যাসবর্গের পরে 2 দিনের অভ্যাসবর্গের পরে আমাদের জেলা থেকে যারা প্রতিনিধিরা এসছেন এবং কিছু নির্বাচিত সব জায়গার প্রতিনিধিদের নিয়ে আজকে একটা র্যালির আয়োজন করা হয়েছিল। সেই র্যালিতেও তারা অংশগ্রহণ করেছেন। মূলত এই যে কর্মসূচিগুলিতে কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়াগুলির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। কার্য সমিতির বৈঠক থেকে যে দাবিগুলি উত্থাপিত হয়েছে এগুলির মধ্যে অন্যতম হচ্ছে যে 1 নেশন 1 পে স্ট্রাকচার চালু করার জন্য সারা ভারতবর্ষে যেহেতু এখন সবকিছুই 1 ইলেকশন নীতি, 1 স্টুডেন্ট 1 আইডি, তো এই সমস্ত নীতিগুলি যেহেতু কার্যকরী হচ্ছে, আমরা রাজ্য কর্মচারীরা চাইছি সারা ভারতে যাতে একই বেতনক্রম চালু হয় এবং একই ফেসিলিটিসগুলি যাতে কর্মচারীদের দেওয়া হয়। এগুলি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। এইগুলি দিতে গিয়ে যদি সরকার, কেন্দ্রীয় সরকার যেহেতু কর্মচারীদের 20 লাখ গ্র্যাচুইটি ছিল, পরবর্তীকালে 5 লাখ বাড়িয়ে 25 লাখ করেছে। রাজ্য যাতে 25 লাখ গ্র্যাচুইটি চালু করা হয় এবং পেনশন পলিসি যাতে সবই রাজ্যের জন্য একরকম হয়। বর্তমানে কোনো রাজ্যে 58 বছর, কোনো রাজ্যে 60 বছর, কোনো রাজ্যে 62 বছর। তো আমরা চাইছি সরকার যাতে এই জায়গাতেও একই রকম যাতে একটা নির্দিষ্ট বয়সে যাতে পেনশনে যেতে পারে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম যাতে না হয়। অনিয়মিত কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে, ওনাদের প্রতিনিধিও আমাদের সঙ্গে কথা বলেছেন। 2018 থেকে তাদেরকে এখনো নিয়মিত করা হচ্ছে না, যার ফলে তারা অনেক আর্থিক অভাবনটনে ভুগছেন। তাদেরকে যাতে নিয়মিত করা হয়, প্রয়োজনে যাতে ধাপে ধাপে নিয়মিত করা হয়, সেই বিষয়গুলিও নিয়ে আলোচনা হয়েছে। 20 বছরে যাতে পেনশন, ফুল পেনশন যেটা বর্তমানে রাজ্যে 25 বছর রয়েছে, সেটা যাতে 20 বছরে চালু করা হয়। আদার্স অ্যালাউন্সেসগুলি যেমন হাউস রেন্ট অনেকদিন ধরেই সর্বোচ্চ সীমা 3000 টাকা করা আছে, এগুলিও যাতে বৃদ্ধি করা হয়, সেগুলি ব্যাপারেও কার্য সমিতিতে বিভিন্ন প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেছেন। এগুলির উপরেই আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের অভ্যাসবর্গেও সেগুলি আলোচনা হয়েছে। বিএমএস এর 70 বছর পূর্তি উপলক্ষে যে শ্রমিক সম্পর্ক অভিযান, সেগুলি যাতে সফলভাবে করা হয়, শ্রমিকদের সঙ্গে যাতে আরও বেশি যোগাযোগ করে তাদের যে সমস্যাগুলি সম্পর্কে অবগত হয় এবং এগুলি সমাধান করার জন্য কর্মচারীরা যাতে কাজ করে নিজেদের কর্তব্য এবং দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করে, সেগুলির উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে। আগামী দিনে কর্মচারীদের এই দাবি দেওয়াগুলি যাতে পূরণ হয় তার জন্য মিছিল থেকে দাবি তোলা হয়েছে এবং আমাদের সর্বভারতীয় নেতৃত্ব বলেছেন ওনারা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনে সেন্ট্রালেও কথা বলবেন। যদি এই দাবিগুলি যদি পূরণ না হয় ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করার কথা আমাদেরকে বলেছেন। আমাদেরকে ওনারা বলেছেন যদি সরকার এই দাবিগুলি না পূরণ করে তাহলে সাব ডিভিশন এবং ব্লক লেভেল স্তর পর্যন্ত এই দাবিগুলি নিয়ে আন্দোলন করার জন্য ওনারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ একটা সিস্টেমেটিক সংগঠন, সবসময় ভারতীয় মজদুর সংঘের আইডিওলজি নিয়ে এই রাজ্যের সংগঠনকে পরিচালনা করছে। আমরা রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাসী। সরকারের সঙ্গে আমরা আলোচনা করে এগুলি সমাধান করতে চাই। যদি সমাধান না হয় তাহলে আমরা আমাদের যে সিস্টেম ভারতীয় মজদুর সংঘের যে আলোচনায় সফল না হলে আন্দোলনে যাওয়া, সেগুলি আমরা कार्यक्रम है। ये भारतीय मजदूर संघ का जो त्रिपुरा राज्य कर्मचारी संघ है उसके द्वारा ये आयोजित किया गया है और ये आयोजन इसलिए करना आवश्यक हुआ है कि आज से 4 महीने पहले, क्यों 4 महीने हम लोग पहले आए थे ना, जुलाई में
एक रैली भी निकाला गया था, हमारी कॉन्फ्रेंस हुई थी और त्रिपुरा राज्य सरकार को हम लोगों ने कहा था कि भाई केंद्र के समान हमारा महंगाई भत्ता जो है वो रिलीज करिए, प्रॉपर प्रमोशन की पॉलिसी को बनाइए। ग्रेजुएटी जो अभी आपके प्रदेश में 10 लाख रुपए है, केंद्र सरकार ने 20 लाख रुपए कर दिया है। अभी डीए जैसे ही हमारा 50% क्रॉस किया जो है, 25 लाख रुपए केंद्र का ऑर्डर हो गया है मई 2024 में। अभी तक कोई नोटिफिकेशन त्रिपुरा सरकार की तरफ से नहीं किया गया जो है, और जो हमारे कैजुअल पर आप रख रहे हो उनको रेगुलराइज करने की कोई पॉलिसी अभी तक नहीं बनाई जो है। 8वें वेतन आयोग का गठन किया जाना चाहिए जो है। ये मुद्दों को लेकर के ये प्रमुख हैं, बाकी तो डिमांड हमारी अभी और है, ठीक है ना। उसी को लेकर के आज ये रैली का आयोजन किया गया है कि सरकार समय रहते क्या है, अभी आपने भी सुना होगा 1 नेशन 1 इलेक्शन ये हुआ है ना, तो भाई एक ही उम्र सबको कर दिया जाए। और दूसरा सबसे बड़ी जो बात है, 40 वर्ष की उम्र में मैं भर्ती हुआ और 20 साल पूरा होगा, सरकार ने कहा 25 साल, तो हमको तो पेंशन भी नहीं मिलेगी। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার স্যার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি নর্থ ত্রিপুরা কাঞ্চনপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। তো বলছি যে অনিয়মিত কর্মচারীদের রেগুলারের ব্যাপার নিয়ে দীর্ঘ 7 বছর হয়ে গেল। পূর্বে যে 10 বছর সম্পূর্ণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে অর্ডার কপি ছিল সেটা তো বাতিল হয়েই গেল। পাশাপাশি এই সমস্ত কন্ট্রাকচুয়াল এই এনআরএইচএম টাকা পরে এই সর্বশিক্ষা বর্তমানে সমগ্র শিক্ষা কাউকেই তো নিয়মিতকরণ তো দূরের কথা, একটা পয়সাও বাড়ানো হচ্ছে না। গত 7 বছর ধরে একটা পয়সাও বাড়ানো হচ্ছে না, ডিএ তো পর্যন্ত দেওয়া হচ্ছে না। কিন্তু পূর্বে আমাদেরকে ডিএ দেওয়া হতো। আজকে 7 বছর হয়ে গেল, বাজারের যে অবস্থা তার সাথে তো আমাদের কর্মচারীরা কিভাবে চলবে? পাশাপাশি আমরা তো এই বাজারটাই খাই, রেগুলার কর্মচারীরা ডিএ পায়, তাহলে আমরা কন্ট্রাকচুয়ালরা কেন পাবো না? আমরা কি কাজ কম করি? সমকাজে সম বেতনের সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটি কার্যকর আমাদের রাজ্যে কি হয় না? অন্যান্য রাজ্যে ডিএ পায়, ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে ডিএ পায়। কন্ট্রাকচুয়ালরা আসাম সরকারের সমস্ত কন্ট্রাকচুয়ালরা ডিএ পায়, 7 পে কমিশনেরও পায়। কিন্তু আমাদের রাজ্যে না কন্ট্রাকচুয়ালরা 7 পে কমিশন পেল, না ডিএ পাচ্ছে, একটা পয়সা বেতন বৃদ্ধি হচ্ছে না। আসামে হেমন্ত বিশ্ব শর্মা এসে বলেছিলেন আমাদেরকে ন্যায় দেওয়া হবে, কিন্তু 7 বছর হয়ে গেল, হাইকোর্টে 2 বার রায় পাওয়ার পরেও সমগ্র শিক্ষা কর্মচারীদের নিয়মিত না করিয়ে সরকার কিভাবে সুপ্রিম কোর্টে গেল? এটা কি ঠিক হলো? আমরা কোথায় গিয়ে ন্যায় পাবো? যেখানে আসাম মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন আমাদেরকে ন্যায় দেওয়া হবে, এটা কি ন্যায় হলো? 10,323 যদি হাইকোর্টে হাইকোর্টের রায় বা সুপ্রিম কোর্টের রায়ের কারণে চলে যায়, সর্বশেষ সমগ্র শিক্ষকদের হাইকোর্ট চাকরি বাতিল করেনি, বা সুপ্রিম কোর্টে কেন যাবে? আমাদেরকে সেই সুপ্রিম কোর্টে যাওয়ার মতো সেরকম টাকা আছে কি? আমরা কি যে সুপ্রিম কোর্টে লড়াই করতে পারবো? সরকার তাহলে কি আমাদেরকে চাকরি থেকে বাদ করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে? আমরা কোথায় গিয়ে ন্যায় বিচার পাবো? আজকে 7 বছর হয়ে গেল, একটা টাকা বেতন বৃদ্ধি হচ্ছে না। এভাবে চলা যে সম্ভব? আমরা কি কাজ কম করি অফিসে? ধন্যবাদ, নমস্কার। इसलिए 20 साल का ही प्रावधान रख करके सरकार पेंशन की व्यवस्था सुनिश्चित करे, ये हमारी प्रमुख मांगे हैं, ठीक है। और उसी के निमित्त हम लोग जो है ये रैली निकाल रहे हैं। आपका शुभ नेम? एमपी सिंह, भारतीय मजदूर संघ के उपाध्यक्ष का दायित्व है अखिल भारतीय। हमारे जो है अखिल भारतीय अध्यक्ष हैं और माननीय उन्नी कृष्णन जी हमारे केरल से आए हुए हैं, और आप हमारे राज्य कर्मचारी महासंघ के जो है प्रभारी हैं। থ্যাংক ইউ। তো যেভাবে
আমাদের বলেছেন যে এভাবে একটা প্রচার, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা, যেমন আগে শিক্ষা ব্যবস্থা কিছু একটা আমূল পরিবর্তন, আসলে এগুলো কোনো পরিকাঠামো নেই। হঠাৎ করে একটা স্কুলকে, বাংলা মিডিয়াম স্কুলকে ওই করলো ক্লাস 8 পর্যন্ত সবাই বাংলা মিডিয়ামে পড়ে এসে ক্লাস 9 থেকে ইংরেজিতে পড়াশোনা করতে হবে। কোথায় যাবে ছাত্র? 8 পর্যন্ত যারা বাংলায় পড়ে এসে তাদের পক্ষে সম্ভব 9, 10, 11, 12 ইংরেজিতে পড়াশোনা করা? মাধ্যমিক পাস করেছে বাংলায়, এখন 11, 12 ইংরেজিতে পড়াশোনা করতে হবে। আপনারা খুঁজলে দেখতে পারবেন যে স্কুলগুলো নন বিদ্যালয় স্কুলগুলোতে স্টুডেন্ট প্রচুর বেড়ে গেছে, বিদ্যালয় স্কুলগুলোতে স্টুডেন্ট সংখ্যা প্রচন্ড পরিমাণে হ্রাস পেয়েছে। আগে আমরা দেখেছি, আগে বিভিন্ন স্কুলগুলিকে ইংরেজি মাধ্যমে স্কুল করা হয়েছে, প্রি প্রাইমারি থেকে ক্লাস 1, 2 এক বছর করে 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 নমস্কার, কে বলছেন? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, নিচের থেকে তারা ইংরেজি মাধ্যমে এসে। হ্যাঁ, আজকের যে বিষয়টা কর্মচারী যে হংকার দিয়ে যে অনিয়মিত কর্মচারীরা যে আন্দোলন, আসলে কর্মচারীর অনিয়মিত কর্মচারীদের জন্য তাই এই রাজ্যের মজদুর সংঘ কোনটাই করে না, কিন্তু যেটা করছে আজকে সারা ত্রিপুরা রাজ্যে এবং উদয়পুরেও, কিন্তু এটা তাদের শক্তি দেখাচ্ছে এবং তাদের পার্টির শক্তি দেখাচ্ছে। যদি অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার কথা, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার কথা তো তাদেরই কথা ছিল, সেটা তো আন্দোলনের কথা বা দাবি দেওয়ার কথা প্রশ্নে আসে না। কিন্তু আসলে এই সরকারের দলের এবং মজদুর সংঘের যেটা রয়েছে সেটা আমরা আসলে মনে করতে পারি না যে মজদুর সংঘ যদি শ্রমিক সংগঠন হয়ে থাকে তাহলে ত্রিপুরা রাজ্যের শ্রমিকের জন্য কি করেছে এখন পর্যন্ত। আমরা দেখলাম COVID-19 কি করেছে, কিচ্ছু করতে পারেনি। বন্যাতে দেখলাম ড্রাইভারের জন্য কিছুই মজদুর সংঘ করতে পারেনি। আসলে বিষয়টা হলো তাদের এই যে আন্দোলন, যে আজকে যে র্যালিগুলা করেছে, আমরা উদয়পুরেও দেখলাম তারা কি 70তম কততম সংঘ হয়েছে তার উপলক্ষে মহামিছিল করেছে। আমরা জানি কোনো একটা মিছিলের মাধ্যমে দাবি দেওয়া থাকে দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, পেট্রোল পণ্য দাম কমাতে হবে, সিএনজির দাম কমাতে হবে, সমস্ত বিষয়। কিন্তু তাদের এইসব দাবি দেওয়া কোনোটাই আমরা শুনলাম না, কিন্তু তাদের মতন করে গান বাজনা করে গেল। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা আসলে কোন জায়গাতে গিয়ে পৌঁছলাম সেটা আসলে ভাবার বিষয়। কারণ আমরা তাদের যাই বলছে তাই আমরা শুনছি, কারণ শোনার একটাই কারণ হলো, কারণ এই ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা কোর্টে তো নাই, কারণ আইন শৃঙ্খলার মানুষের ভয়ে, কারণ আতঙ্ক ভয়ের মধ্যে মানুষ রয়েছে, তার জন্য কিন্তু এই মহামিছিল গুলার মধ্যে মানুষ সামিল হয়েছে। কারণ আমরা অনেকের সাথে কথা বলছি তো, কিন্তু আসলে যে বিজেপি সরকার কোনোটাই করতো না। কারণ যদি কোর্টের রায়ের মাধ্যমে যদি সর্বশিক্ষাকে নিয়মিত করার কথা ঘোষণা করে, সেটা সরকার আবার রিপ্লাই করে যদি উপরে কোর্টে যায়, তাহলে সরকারের ভাবনাটা কোন জায়গাতে রয়েছে এটা সারা ত্রিপুরার যে মানুষের জানার দরকার। এবং যারা সমগ্র শিক্ষার মধ্যে রয়েছে মাস্টাররা, তারাও একটু ভাবার বিষয় দরকার। আর অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কথা, কিন্তু সেটা তো বামফ্রন্টের আমলে 10 বছর পরে এইভাবে আইন প্রক্রিয়াগত ভাবে তাদেরকে রেগুলার করে করতো বামফ্রন্ট সরকার থাকাকালীন। কিন্তু এখন পর্যন্ত বিজেপি সরকার 7 বছর হয়ে গেল, একটা এখন পর্যন্ত রেগুলার করতে পারেনি। 15 বছর, 16 বছর, 17 বছর হয়েছে, কিন্তু তাদেরকে এখনো রেগুলার করতে পারেনি। কোনোটাই হবে না। আসলে এটা হলো একটা ধামাকা বলতে মিথ্যা ছাড়া কোনোটাই নাই। কারণ শক্তির মহড়া দেখাচ্ছে, তাদেরকে আমাদের দলে থাকতে হবে, আমাদের সংগঠনকে দেখাতে হবে, সেটা হলো আসলে মূল বিষয়। আসলে এখন পর্যন্ত আমরা তো দেখলাম একটা, আপনারা মাধ্যমে আমরা রতন বাবু একটা মঞ্চের মধ্যে দেখলাম, আমরা যদি রতন বাবুর কাছে প্রশ্ন করি, আপনাদের এই তথ্য দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য 0 বছর মধ্যে অনিয়মিত কর্মচারী সম্বন্ধে রেগার তাদের ধর্ণা মঞ্চে বসেছিল, কিন্তু কোর্টে তো করলো না। এখন যেন পাল্টি ঘুরে যাচ্ছে, কিন্তু সেটা তো আন্দোলন করার কথা না, প্রক্রিয়াগত ভাবে তাদেরকে রেগুলার করার কথা, কিন্তু কোনোটাই হবে না। কারণ এই সরকার এইভাবে তাদের এক জোড়াই নিয়ে চলবে। আমরা এই সরকারের সম্বন্ধে প্রতিনিয়ত আলোচনা করছি, কারণ করার পরিপ্রেক্ষিতে সরকারের মনে অনেকের ব্যথা লাগে, অনেকে উল্টা পাল্টা কথা বলে, কারণ কিছু অন্ধবিশ্বাস রয়েছে এই সংগঠনের মধ্যে বা পার্টির মাধ্যমে। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীর যে হাল দশা হয়েছে, কিন্তু সেটা কোনোটা ভাবার দরকার নাই। কারণ মুষ্টিমুখ কিছু অর্থ যোগান গড়ে যাচ্ছে আর কিছু পেছনে আমরা রয়ে যাচ্ছি, সেটাই আসলে মূল বিষয়। কারণ আমরা চাই সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হোক, যারা সর্বশিক্ষা যারা কোর্টে রায় দিয়েছে সেটাকে না দিয়ে তাদেরকে রেগুলার করো। কারণ তারা শেষ অনেকে চাকরিতে বিদায় হয়ে বাড়িতে আসলো, খালি হাতে ফিরে আসলো, কিন্তু এত বছর চাকরি করার পরে সর্বক্ষেত্রে কিন্তু
দিয়েছে, নিচের থেকে তারা ইংরেজি মাধ্যমে এসে এখন হঠাৎ করে কেন্দ্রীয় সিবিএসই জানিয়ে দিয়েছে 2026 সাল থেকে পরীক্ষাতে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে। কাজে এইবার যারা ক্লাস 9-এ পড়ে জড়াই থেকে বলছি। হ্যাঁ বল। আমি একজন পাম্প অপারেটর। তো বিজেপি গভর্নমেন্ট আসার আগে বলেছিল যে তো অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করবে। আর আরেকটা কথা বলছি, আমাদের 2023 সালে বিধানসভার আগে বিজেপি গভর্নমেন্ট আসার পরে আমাদেরকে 2000 টাকা বৃদ্ধি করেছিল। তারপরে এই ঘোষণা আবার কিছুদিন আগে এই ঘোষণাটা হয়েছিল। এই এক ঘোষণায় দুইবার দেওয়া হয়, এটাই সিস্টেম বিজেপি গভর্নমেন্টের। আর একটা কথা হচ্ছে আমাদেরকে নিয়মিত করতে হবে, আমাদের যত পাম্প অপারেটর আছে তাদেরকে নিয়মিত করতে হবে। এলআই তাদেরকে নিয়মিত করতে হবে। গভর্নমেন্টের কাছে এটাই আমাদের আবেদন। 9-এ পড়ে এই স্টুডেন্টগুলো ইংরেজিতে পরীক্ষা দিতে হবে, তারা 8 পর্যন্ত বাংলায় পড়ে এসছে। এটা কি সম্ভব? কাজে স্টুডেন্টরা পার্শ্ববর্তী নন বিদ্যালয় স্কুলে ভর্তি হচ্ছে। এই অবস্থা আমাদের বিদ্যালয় স্কুলে। বিভিন্নভাবে ছাত্রছাত্রী থেকে টাকা নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে কৃষ্ণ যেগুলো বিরোধিতা করছে। এই মুহূর্তে আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পকে পুরোপুরি বাতিল করছি না, কিন্তু ত্রুটিগুলোকে আমরা তুলে ধরছি। এবং দেখেছেন গত বছরের যে রেজাল্ট, হতাশাজনক রেজাল্ট বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে কি রেজাল্ট হয়েছে, সেইগুলো যাতে আগামী দিনে যাতে এই ধরনের হতাশাজনক রেজাল্ট না হয় তার জন্য আমরা প্রতিনিয়ত দপ্তরের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। তো আমরা দেখলাম, নমস্কার, কে বলছেন? 2018-র পর আমাদের এই আমি বুঝতে পারলাম ওখানে তো দেখি না বড় বড় নেতারা। আগে তো দেখতাম বড় বড় নেতারা বিপ্লবের লগে নিয়মিত করব আইলে, আর এখন ওই তারা বড় দিকে বইয়ের বাটপারের দলের 13 তো দিন নেওয়া নেই। এখন তো কিউরে দেয় না, একমাত্র পুরুষোত্তম রায় বর্মনে অনিয়মিত কর্মচারী পিছনে আছে। বাটপার কই গেল অন্তত তারা খুঁজে পাওয়া যেত না। পর আমাদের এই সংগঠন করার অধিকারটা এটাই যেমন কেড়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন ভাবে আমাদের অফিসগুলো দখল করা, তালা লাগিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এবং আমাদের যারা সংগঠনের যারা নেতৃস্থানীয় কর্মী আছেন, সাধারণ সমর্থক আছেন, তাদেরকে দূর দূরান্তে বদলি করা, বিভিন্ন ভাবে তাদের জীবনের উপর, ধন সম্পত্তির উপর আক্রমণ নামিয়ে এসে সংগঠন না করতে পারি, আমরা যাতে আমাদের ন্যায্য দাবি দেওয়া সরকারের কাছে তুলে ধরতে না পারি। যেতে চায় না, যেতে হয়ে পারে না, কারণ আমার একটা প্রাণের পিছনে আমার পরিবারটাই দায়। আমি না যদি না যাই তাহলে আমার পরিবারগুলো না খেয়ে বসে থাকবেন, আমার বাড়িগুলোর ফাংশন করা হবে। তাহলে আমার যদি মন যেতে না চায় তবু আমি যেতে হবে, তাহলে আমার বাজার ভাঙচুর হবে, আমাকে ট্রান্সফার করে গন্ডাছড়া নিয়ে যাবে, বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। আমাকে তো যেতে হবে, দায়বদ্ধ হিসেবে যেতে হবে পরিস্থিতি হিসাবে, কিন্তু মন তো চায় না যাওয়ার জন্য, তবু যেতে হয় আর কি। কাছে তুলে ধরতে না পারে, এর জন্য একটা প্রচেষ্টা রাখা হয়েছে। কাছে তুলে ধরতে না পারে, এর জন্য একটা প্রচেষ্টা রাখা হয়েছে। কিন্তু এত সব করেও কিন্তু আমাদের সংগঠনকে ঘর বন্দি করে রাখা যায়নি। এর মধ্যেও আমাদের 2018 সালের পরেও আমরা ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি এগুলো আমরা করে যাচ্ছি। সারা দেশের ক্ষেত্রেও আপনারা শুনছিলেন যে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনেরও সারা সমস্ত রাজ্যে রাজ্যে যে সরকারি কর্মচারী সংগঠনগুলো রয়েছে, তারাও এই শিক্ষক কর্মচারীদের উপর যে সার্বিকভাবে সারা দেশে এবং আমাদের রাজ্যে যে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, আমাদের যে অর্জিত অধিকারগুলো হরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে
সারা দেশেও একটা লড়াই চলছে, আমাদের রাজ্যেও সেই লড়াই আমরা করছি আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো নিয়ে, এবং আগামী দিনেও আমাদের লড়াই কর্মসূচি থাকবে। এ রাজ্যে 2018 সালে এই সরকার পরিবর্তনের পর, বিজেপি এবং যে আইপিএফটি সরকার আসার পর, এবং বিশেষ করে 2023 সালে বিধানসভা নির্বাচনের পরও, এই দুইটা নির্বাচনের পরে ব্যাপকভাবে আমাদের অন্যান্য অংশের জনগণের, গণতান্ত্রিক অংশের মানুষের সাথে সাথে আমাদের শিক্ষক কর্মচারীদের উপরও ব্যাপকভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, এবং যাতে সংগঠনকে একদম তছনছ করে ভেঙে গুড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছে। এবং আমাদের বেশ কিছু অধিকার মানুষ অনেক আশা করেছিলেন, কেউ কেউ বিভ্রান্ত হয়েছিলেন আমাদের মধ্যে হয়ে এই সরকারকে এনেছিলেন, কিন্তু আমরা দেখলাম 2018 সালের পর থেকে অনেকগুলো অধিকার আমাদের হারিয়ে গেছে। আমাদের যে একটা পেনশন, নন কন্ট্রিবিউটারি যে পেনশনের অধিকার, সেটা আমাদের হারিয়ে গেছে 2018 সালে, যেটা সারা দেশে 2004 সালে লাগু হয়েছিল। বামপন সরকার থাকার কারণে তারা বিধানসভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়ে তারা আমাদের যে পেনশনটাকে রক্ষা করেছিলেন, সেইটা 2018 সালে সরকার এসেই প্রথম কাজ 1 জুলাই এটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। আমাদের যে অনিয়মিত কর্মচারী, ডিআরডব্লিউ, কন্টিনজেন্ট, ক্যাজুয়াল ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার যারা ছিলেন, তাদের যে নিয়মিত হওয়ার একটা নির্দিষ্ট সময় অন্তর, কেউ 17 বছর পর, কেউ 15 বছর পর, কেউ 10 বছর পর, কেউ 5 বছর পর, এই সমস্ত যে 6টা সার্কুলার ছিল, সেই সার্কুলারগুলিতে 2018 সালে এক কলমে খোঁচায় সেটাকে তাদের অনিয়মিত হওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন, যার ফলে এই অধিকারগুলো আমরা হারিয়েছি। একজন কর্মচারী মারা গেলে পরে ডাইন হার্নেসে যে চাকরির অধিকার, সেই যে কর্মরত অবস্থায় তার পরিবারের একজনকে চাকরি পাবার যে অধিকার, সেটাও কিন্তু এই জোট সরকারের আমলে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অবসরের 1 বছর আগে হোম টাউনে থাকার যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি এটা বামপন সরকার রক্ষা করত, কিন্তু এই জোট সরকার এসে আমরা দেখলাম এই ফ্যাসিলিটিটাকে একদম, মানে এখনো আমাদের চেয়ারম্যান যিনি, তিনি 1 বছরের মধ্যেই রিটায়ারমেন্টে যাবেন, অথচ তাকে তৈদুতে জামুকবাড়ি স্কুলে চাকরি করতে হচ্ছে। এবং আমাদের সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে বিভাগীয় সম্পাদকদের থেকে কেউ তাদের জায়গায় থাকতে পারছেন না, হোম টাউনে থাকতে পারছেন না রিটায়ারমেন্টের সময়। মহিলা কর্মচারীরা অসুস্থ, তারাও থাকতে পারছেন না, এগুলো আমরা হারিয়েছি। আমাদের জন্ম নিয়ন্ত্রণের জন্য একটা স্পেশাল ইনক্রিমেন্ট দেওয়া হতো, সেইটাও কিন্তু এই সরকার এসে, মানে অনেকগুলি অধিকার তারা সেখানে কিন্তু কেড়ে নিয়েছেন। সবচেয়ে বড় কথা, আমাদের আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস, যেটা 1 মে, সারা বিশ্বে এই দিবসটা পালিত হয়, এবং এটা দীর্ঘদিন ধরে দেশের মানুষ, এ রাজ্যের মানুষ এই ছুটি ভোগ করে আসছিলেন। 2018 সালের পর এই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস কর্মচারীদের সংগঠন করার অধিকার, অনেক সংগঠন তো মানুষ এমনি এমনি করে না, সংগঠন করে, তার সংগঠিত হয় মানুষের কিছু কারণ থাকে, বিভিন্ন ন্যায্য যে দাবি দেওয়া থাকে, অসুবিধাগুলি থাকে, সেগুলো থেকে নিরসনের জন্য কর্তৃপক্ষের সঙ্গে, এটা বহু প্রাচীন প্রথা যে কর্তৃপক্ষের সঙ্গে দর কষাকষি করে তাদের অধিকার আদায় করার প্রশ্ন, সেই যে আমরা অধিকার যেটা ভোগ করছিলাম স্বাধীনতার পর থেকে, আমাদের এই রাজ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে, সেই অধিকার আমাদের এই 18 সালের পরে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমাদের যে রাজ্যে আইনের শাসন, যেটা নেশার সাম্রাজ্য চলছে, খুন চলছে, মহিলাদের সম্মান ইজ্জত নিয়ে ঠিকমতো নিরাপদে তারা নিরাপত্তা পাচ্ছেন না, আমরা সংগঠন করবার জন্য যারা সত্যি কথা বলছেন, সংগঠনের পক্ষে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে গণতান্ত্রিক পরিবেশ, যেটা মৌলিক অধিকার, যেটা আমাদের সংগঠন করবার, সেই অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই, এটা সর্বত্র, এটা সবাই এটা জানেন, বুঝেন, এবং এই অধিকার যেটা আমরা ছিল সেটা আমরা হারিয়েছি। আমাদের যে বছরে 2 বার করে ডিএ পাওয়া, জানুয়ারি এবং জুলাই মাসে, এটা দীর্ঘদিনের কথা ছিল। কেন্দ্রীয় সরকার ডিএটা দেয়, এটা তো মূল্য বৃদ্ধি হয় বলে, মূল্য আমাদের বেতন ক্ষয় হয়ে বলে এটা ধরা হয়, এবং এটা সারা দেশের সাথে, এটা তো জাতীয় ব্যাপার, জাতীয় সমস্যা একটা মূল্য বৃদ্ধি, এবং ভোগ্যপণ্যের যে সূচক, সেই সূচককে অনুসরণ করেই কিন্তু এই আমাদের যে নমস্কার, কে বলছেন? সঙ্গতি রেখে আমাদের। নমস্কার। হ্যাঁ, বল। বলছিলাম কর্মচারীদের হুঙ্কার, অনিয়মিততা সরব, পাওনা কোটি নিয়ে আন্দোলন পেয়েছি, এটি আজকের আমাদের টপিক। তা আসলে সত্যি কথা যদি আমরা বলতে চাই, তো আমরা বলবো কর্মচারী হলো সরকারের মেরুদণ্ড। কারণ
চলে কার মাধ্যমে? কর্মচারী। আমলাতান্ত্রিক সরকার আর কর্মচারী নিয়ে সরকার, ওটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। কারণ পার্থক্য তো থাকবেই। কারণ আমলারা কোথায়? বড় বড়, ওরা ভিজিট করবে, বাইরের থেকে এসেছে। আমাদের ত্রিপুরা রাজ্যে কয়জন আইএস, আইএফএস, আইপিএস আছে তাদের জানা নেই যদিও, কিন্তু বাইরের থেকে ওরা আসে। আসার সময় একটা অ্যাটাচি নিয়ে আসে, আর যাওয়ার সময় ওই রেলের এগুলা বুক করে। তো এগুলো আমরা প্রত্যক্ষ করেছি, এর জন্য বলছি। তো ঘটনা হলো, কর্মচারীরা যদি বিভিন্ন রকম সাধারণ পাবলিক আমজনতা বলে আমরা কোন রাজ্যে বাস করি? ত্রিপুরা রাজ্যে। তো ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন, আবার মিউনিসিপাল কর্পোরেশন ট্রিপল ইঞ্জিন। তো ওইভাবে যদি আমরা দেখি তো আমাদের উন্নয়ন কোথায়? এই কর্মচারীর স্বার্থ যখন পূরণ না হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি দিতে পারে 6 মাস অন্তর অন্তর, স্টেট গভর্নমেন্ট কেন দেবে না? আমি বহুবার বলেছি, দুইটা বাজার করে দিন, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, একটা স্টেট গভর্নমেন্টের জন্য। কর্মচারী নিয়ে যেহেতু কথা, তো কর্মচারীরা যদি ভালো থাকে, ও দেখেন 20 কোটিতে শেষ হয়ে গেল, রফাদফা হয়ে গেল। কেন হলো? তদন্ত কোথায়? আপনারা দিচ্ছেন, আমরা দেখছি। আপনারা চোখ দিয়েই আমরা সকালবেলা চোখ কসলাই আর এই ব্যাপারগুলা দেখি। তো আবার অনেক সুন্দর অনুষ্ঠান, প্রচার। প্রচার তো ফ্ল্যাগ, ফ্লেক্সটোন এগুলো থাকবে, থাকবে না কেন? থাকা উচিত। কিন্তু তোর সত্য কোনটা? মুখ্যমন্ত্রী কোথায়? কুয়াশার মধ্যে বসে দেখেছেন, আমজনতাও দেখেছেন। কিন্তু আমাদের উন্নয়নটা থমকে আছে শুধু আমলাতান্ত্রিকের জন্য। কেন বলছি? ছোট্ট শিশু তো 7 বছরের, ওরা কি বুঝে? ওরা মন্ত্রিত্বের স্বাদ পেয়েছে, ঠিক আছে, কিন্তু বুঝে না তো। 25 বছর যারা ছিল তারা অনেক করেছে, অভিজ্ঞতা কুড়িয়েছে, যার জন্য বলেছে প্রতিবাদী কলম বন্ধ করে দাও, কলমের শক্তি বেরিয়ে এসছে। আবার অনেক কিছু, ইতিহাস তো মুছে যায় না। ইতিহাস নিয়ে আমরা অনেকেই বাংলাদেশ 71-এ যুদ্ধ দেখেছি। দেখতে দেখতে যাই, আর কি করব বলুন মেহেরবাবু, আর দুঃখের কথা কোথায় বলবো। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহার্ঘ ভাতা বা ডিএ যেটা বলি সেটা দেওয়া হয়। এখন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই ডিএ দেন এবং রাজ্য সরকার অনুসরণ করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি যে এই যে সাবরুমে একটা মিছিল, মিছিল হচ্ছে, সেখানে বিভিন্ন দাবি দাওয়াগুলা তারা এখানে উদযাপন করেছেন। কিন্তু এটা তো এরকম কথা ছিল না। 2018 সালে যখন তারা বিজেপিরা যখন ক্ষমতা আসার আগে তারা বলছিল সর্বশিক্ষা যারা তাদেরকে আমরা রেগুলার করে দেবো, কিন্তু আজ পর্যন্ত কোর্টের রায়ের পরও তাদেরকে রেগুলার করা হচ্ছে না। অথচ আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলছেন যে কোর্টের রায়ে 10,323 চাকরি চলে যাওয়াটাকে তারা মান্যতা দিচ্ছেন, সম্মান করছেন কোর্টকে। তাহলে 10,323 এটাকে তারা সম্মান করছেন, কোর্টের রায়কে মান্যতা দিচ্ছেন। অথচ সর্বশিক্ষা যারা আছে তাদের যে কোর্টের রায়ে বলা আছে তাদেরকে রেগুলার দেওয়ার জন্য, রেগুলার করার জন্য পেনশন দেওয়ার ছিল। তাহলে কোর্টের রায় এটাকে তারা সম্মান দিচ্ছে না, মান্যতা দিচ্ছেন না। আর অন্যান্য যে দাবিগুলো আছে এটা তো
দাবি করার কথা ছিল না। এটা তো ওরা এক সময় ভিতর দিয়ে বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে কর্মচারীরা মিছিল করতে হবে না, মিছিল করার আগে আমরা সব দিয়ে দেবো। তাহলে আজকে কি হচ্ছে, এটা তার লোক দেখানো। আজকে যারা সাবরুমের মিছিলে গিয়েছে, আমাদের বিরোধীরা গেছে, আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, একমাত্র যেতে হচ্ছে তাদের চাকরিটা বজায় রাখার জন্য যার যার সহজ। হয়তো এই রাজ্যে শিক্ষক কর্মচারী যারা আছেন তারা আগামী দিনে হিসাব করবেন। আমি এতটুকু বলি, আপনাদের যে হিসাব সেটা সরকারের কাছেও আছে, এবং সরকার যদি চায় নিশ্চয়ই আপনাদের দাবি পূরণ হবে। রাস্তায় নেমে কর্মচারীরা তাদের দাবির কথা বলছেন, আন্দোলনের ঘোষণা দিচ্ছেন, অনিয়মিত কর্মচারীরা সরব হচ্ছেন, কনভেনশন করে আগামীর কর্মসূচি ঠিক করছেন, কিন্তু সরকার কি করছে সেটা সময় বলবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।